কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, লোভী মন্ত্রী। রাজসভা শুরু হতেই রাজামশাই বলতে শুরু করেন, আমার না একদমই আর কৃষ্ণনগরে থাকতে ইচ্ছে করছে না। মনে হয় যেন বাইরে কোথাও ঘুরে আসি, শুধু মনটা উড়ু উড়ু করছে। চলো তোমরা সকলে আমার সাথে কোথাও গিয়ে ঘুরে আসি, চলো সবাই। অমনি মন্ত্রী মশাই বলে, হ্যাঁ রাজা মশাই, গেলে কোথায় ঘুরতে যাবেন, দূরে না কাছে কোথাও? গোপাল বলে, রাজা মশাই, আমার মনে হয় এমন একটাই যাওয়া দরকার যেখানটায় সবুজ, পুরো চারিদিকটায় একদম মন যেন শান্তিতেই ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মনটা খুব খুশি হয়ে যাবে রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, একদম তুমি আমার মনের কথা বলেছ। আমারও এইরূপ মনে হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের মন খুশিতে ভরে যাবে। আর আমাদের দেশেই তো সব কিছু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, বাইরে কেন আর কোথায় যাব? অমন সময় বর্ধমান নরেশ পাঠিয়েছেন বার্তা। যিনি বার্তা নিয়ে এসেছেন উনি রাজামশাইকে এসে জানান যে রাজামশাই, আপনাকে বর্ধমান নরেশ বার্তা পাঠিয়েছেন। অমনি রাজামশাই তখন বলেন, কি বার্তা, পড়ো তাহলে তুমি। অমনি বার্তাবাহক তখন পড়তে থাকেন। উনি বলেন যে বর্ধমানের রাজা উনি আমন্ত্রণ করেছেন, ওনার ছেলের অন্নপ্রাশনে আপনাদের সকলের আমন্ত্রণ রয়েছে, সঙ্গে দুপুরের মধ্যাহ্ন ভোজন করার জন্য। এই শুনে রাজামশাই বলে, বেশ বেশ, খুব ভালো, আমি তো তাই ভাবছিলাম যে এবার কোথাও ঘুরে আসি। বেশ, তাহলে আমরা সকলে মিলে আমরা বর্ধমানেই যাব। অমনি রাজজ্যোতিষীকে জিজ্ঞেস করে, রাজজ্যোতিষী, আমাদের যাত্রা শুভ রয়েছে তো? রাজজ্যোতিষী বলেন, মঙ্গলে উষা বুধে পা, যাত্রা আপনাদের অবশ্যই শুভ রয়েছে রাজামশাই। কিন্তু অমনি রাজামশাই বলে উঠলেন, কিন্তু মানে আবার কি হলো? অমনি রাজজ্যোতিষী বলে, আসলে রাজামশাই, রাস্তায় যেতে যেতে পথে আপনার সভাসদদের মধ্যে কারোর জন্য পথে বাধা পড়তে পারে। কিন্তু রাজামশাই শুনে তো হাসতে শুরু করে। রাজামশাই বলে, এটা কখনো সম্ভব নাকি? এটা কখনোই হতে পারে না। তারপর মন্ত্রীমশাই বলে উঠলেন, রাজামশাই, গোপালকে না নিয়ে গেলেই ভালো হয়। এই পেটুক গোপালকে নিয়ে যাওয়ার থেকে না নিয়ে যাওয়াই ভালো, তাতে আমাদের শুভযাত্রায় অশুভ হয়ে যেতে পারে। গোপাল তখন রাগ করে বলে, রাজামশাই, যদি আপনি এখানটায় না থাকতেন এক্ষুনি আমার সাথে মন্ত্রীর হাতাহাতি হয়ে যেত। অমনি মন্ত্রীমশাই বলে, দেখেছেন দেখেছেন রাজামশাই, গোপাল কেমন করে বলছে আমায়। রাজামশাই বলে, গোপাল তো ঠিকই বলেছে, তুমি কেন এইরূপ করে গোপালকে বলবে? আর গোপাল গেলেই বা তোমার কোথায় অসুবিধে বলো মন্ত্রী? অমনি মন্ত্রী বলে, ঠিক আছে, বেশ রাজামশাই। তারপর রাজামশাই বলে, তাহলে তুমি এবার তাড়াতাড়ি করে সব কিছু প্রস্তুত করে ফেলো মন্ত্রী, কালকে ভোর হলেই আমরা সকলে বেরোবো। পরের দিন ভোর হতে তারপর দুখানা রথে, প্রথম রথে রাজামশাই, তারপর মন্ত্রীমশাই আর গোপাল, আর পরের রথে সভাসদরা সকলে, এমনকি সেনাপতি প্রহরীকেও নিয়ে যায়। জঙ্গল দিয়ে যেতেই থাকে, যেতে যেতে হঠাৎ করে সামনে ডাকাতদের দল আরে রে 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 করে আটকাতে থাকে। আটকে অমনি রাজার মশাইয়ের রথে উঠে পড়ে রাজামশাইকে ভয় দেখিয়ে বলে, তোর মণিহারটা দে। অমনি বলে মণিহারটাকে ছিনিয়ে নেয়। তারপর বলে, বাসনপত্র, উপহার সামগ্রী সব কোথায় রেখেছিস ধনরত্ন, যেগুলো নিয়ে যাচ্ছিস ওগুলো কোথায় আছে বল। অমনি মন্ত্রী বলে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। মন্ত্রীকে তখন বলে, বল, অমনি রাজার তালে গলা কেটে দেব। অমনি মন্ত্রী বলে, ওই রথে আছে, সব বাসনপত্র জিনিসপত্র সব ওই রথে আছে। তারপর ওই রথের দিকে যখনই যায়, সেনাপতি প্রহরী সব ভয়ে রথ ছেড়ে পালিয়ে যায়। তারপর ওই রথ থেকে সমস্ত সামগ্রী লুট করে নিয়ে ডাকাতের দল চলে যায় ওখান থেকে। এদিকে চলে যাওয়ার পর রাজামশাই মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রী, এ কি তুমি করলে? তুমি কেন বললে যে ওই রথের মধ্যে সমস্ত জিনিসপত্র সব সামগ্রী রয়েছে?
মন্ত্রী বলে, রাজামশাই যদি আমি না বলতাম তাহলে তো আপনার গলাটাই ওরা কেটে দিত। আগে তো আপনি, তারপর তো জিনিসপত্র, তাই না রাজামশাই? আপনি চলে গেলে প্রজারা তাহলে কি করে বাঁচবে? আমরাই বা কি করে বাঁচবো বলুন রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ সেটাও বা ঠিক, কিন্তু তোমার একটু রুখে দাঁড়ানো উচিত ছিল। অমনি মন্ত্রীমশাই বলতে থাকেন, রাজামশাই আমাদের তো বিনা অস্ত্রে আমরা ছিলাম, আর ওদের হাতেও অস্ত্র ছিল, এদিকে সেনাপতিও পালিয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম রাজামশাই গোপালকে আনবেন না, গোপাল হচ্ছে অপয়া। অমনি গোপাল তখন বলে, মন্ত্রীমশাই আপনি আবার আমাকে এইরূপ কথা বলছেন? ডাকাতদের দল ডাকাতি করে নিয়ে গেল, ওখানটায় আমার দোষ হয়ে গেল? রাজামশাই বলে, গোপাল তুমি চুপ করো, একদমই ঠিক বলেছে। রাজজ্যোতিষীও তাই বলছিলেন যে রাজসভার কারোর জন্য আমাদের পথে বিঘ্ন করতে পারে। একদম সঠিক কথাই বলেছে গোপাল। গোপাল তখন বলে, রাজামশাই আমি আপনার আপদে বিপদে সব সময় আপনার সাহায্য করি, কখনোই আপনাকে বিপদে ফেলে দিই না, কিন্তু আপনি যা আমাকে আজকে উপহার দিলেন আমি সারা জীবন মনে রাখবো। বেশ, আমি তাহলে চললুম। মন্ত্রীমশাই বলে, কথা না বাড়িয়ে যাও যাও, এখান থেকে যাও। মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল তখন বলে, রাজামশাই আমি তাহলে চললুম, আমি কিন্তু এর বদনাম নেব কিন্তু, বলে গোপাল ওখান থেকে চলে যায়। গোপাল মন খারাপ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যেতেই অমনি গিন্নি বলে, এ কি গো, তুমি এই মাত্র গেলে যে বর্ধমান যাবে বলে, তাহলে এক্ষুনি মধ্যে ফিরে চলে এলে যে? গোপাল বলে, হ্যাঁ তাই তো গেছিলাম, কিন্তু পথের মধ্যে সব ডাকাতদের দল ডাকাতি করে নিয়ে চলে যায়। তারপর মন্ত্রী আমায় বলে আমি অপয়া, আমার জন্য নাকি এই সব ডাকাতি হলো। তাই ওখান থেকে রাজামশাই মন্ত্রীমশাই বললেন, তাই আমি ওখান থেকে ফিরে চলে এসেছি গিন্নি। গিন্নি তখন বললে, এ কি গো, রাজামশাইও তোমায় অপয়া বলে ভেবে নিল? বেশ ঠিক আছে, যাও যাও তুমি হাত পা মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি তোমার জন্য। তারপর গিন্নি গোপালকে খাওয়া দাওয়া খেতে দেয়। ওই দিন সন্ধ্যেবেলা গোপাল হঠাৎ করে বাড়ির বাইরে বেরোয়। এদিকে দেখে গাছের আড়ালে মন্ত্রীমশাই কারুর সাথে কথা বলছেন। অমনি শুনতে পায় মন্ত্রীমশাই কাউকে বলছেন যে এই কথাটা কিন্তু মনে রাখিস, হ্যাঁ, আর যেমন যেমন বললাম তেমন তেমন করিস, আর কেউ যেন না জানতে পারে, বুঝলি? আমি এখন চললুম। এই কথা গোপাল গাছের আড়াল থেকে মন্ত্রীমশাইয়ের কথাগুলো শুনে পেছন পেছন ধাওয়া করে। তারপর ওখান থেকে গিয়ে কেলে পচার সাথে দেখা করে। কেলে পচাকে বলে, কেলে পচা শোন, তুই একটু মন্ত্রীকে খেয়াল করিস তো, মন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে, এমনকি বটা ঘটাকেও একটু লক্ষ্য নজর রাখিস, হ্যাঁ। এইদিকে রাজামশাই ফিরে গিয়ে অমনি রানীমায়ের সাথে কথা বলতে থাকে। রানীমাকে বলতে থাকে, এই গোপালটা অপয়া রানী, গোপালের জন্য আমার যাত্রাটা অশুভ হয়ে গেল। রানীমা তখন বলে, কেন রাজামশাই আপনি গোপালের কে অপয়া কেন বলছেন? আপনি না ভেবে চিনতে গোপালকে এইরূপ করে অপয়া বলা তো ঠিক হচ্ছে না রাজামশাই। আপনার তো উচিত দেখা যে কার জন্য হলো বা কেনই বা হলো। রাজসভায় তো সব শুধু এই আপনি এই বাইরে বেড়াতে যাওয়ার কথাটা আলোচনা করেছিলেন, কিন্তু বাদবাকি বাইরের কেউ তো জানতো না, তাহলে এটা কি করে হতে পারে আপনি বলুন রাজামশাই। রাজামশাই বলে, হ্যাঁ এটাও তো ঠিকই, আমি তো রাজসভায় শুধু আলোচনা করেছিলাম যে বাইরে যাব বলে, কিন্তু বাইরে এই খবরটা কি করে গেল এটা তো একবার দেখতে হবে রানী। তারপর এখানে কেলে পচা লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা গিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ির জানলার বাইরে জঙ্গলের দিকে বসে থাকেন। এদিকে কিছুক্ষণ পরে বটাঘাটা এসে মন্ত্রীমশাইয়ের সাথে দেখা করে। মন্ত্রীমশাইয়ের সাথে আলোচনা করে মন্ত্রীমশাইকে বলে, এই নেন মন্ত্রীমশাই আপনার মোহর, আপনি সমস্ত সোনা গয়না গাটি সব বেচে দিয়েছি, তারপর এই মোহরটা আপনাকে দিলাম। আর তার মাঝখান দিয়ে আমি তো গোপালকে অপয়াও করে দিয়েছি, তোদের চিন্তা করতে হবে না, তোরা শুধু আমাকে মোহরটা দে, আর তোরা কিছু নিস আর আমাকে বেশিরভাগটা দিয়ে দিস। ওরা বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই আমরা নিয়েছি, আর আপনি বাদবাকিটা নিয়ে নেন। অমনি মন্ত্রীমশাই বলে, বাইরে যেন খবরটা না বেরোয়, তাহলে রাজামশাই জানতে পারলে জানিস তো আমাদের কি হবে। অমনি বটা ঘটা বলে, না না কেউ জানতে পারবে না,
তারপর মন্ত্রীমশাই বলে আমাদের এর পরে হচ্ছে কৃষ্ণনগরটাকে দখল করা। কৃষ্ণনগর আমাদের হাতে হয়ে গেলে তারপর আমি হয়ে যাব রাজা। অমনি বটা ঘটা বলে আমি মন্ত্রী, ঘটা বলে আমি তাহলে সেনাপতি হয়ে যাব, আর গোপালকে তো সরিয়েই দিয়েছি। এই কথা কেলে পচা শুনতে পেয়ে অমনি এক ছুটতে গোপালের বাড়ি গিয়ে গোপালকে ডাকতে থাকে, ও গোপাল দাদা ওঠো ওঠো, অনেক বড় খবর রয়েছে। গোপাল তখন বেরিয়ে এসে বলে বল বল কেলে পচা কি হয়েছে? কেলে পচা বলে জানো এরূপ মন্ত্রীমশাই সব কিছু নিজেই বটা ঘটাকে দিয়ে ডাকাতি করিয়েছে, দিয়ে ডাকাতি করিয়ে সমস্ত সোনা গয়না গাটি সব বিক্রি করে দিয়ে ওইটা মোহর নিয়ে এসে ওই বটা ঘটা মন্ত্রী ভাগ করে নিয়েছেন, আর বলেছে ওরা নাকি রাজা মন্ত্রী আর সেনাপতি হবে। অমনি গোপাল শুনে বলে কি বলিস রে, তাই নাকি? দাঁড়া আমি মন্ত্রীকে কালকেই সকাল হতেই মন্ত্রীর সামনে অন্ধকার দেখতে পাবে। গোপাল কেলে পচাকে বলে কেলে পচা তুই যা আমার উপকার করলি তার আমি ঋণ সারা জীবন শোধ করতে পারবো না রে। তমনি কেলে পচা বলে গোপাল দাদা এইটুকু তো আমি করতেই পারি বলো। তারপর কেলে পচা ওখান থেকে চলে যায়। এদিকে সকাল হতেই গোপাল যায় রাজসভায়, গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে। রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন। তারপর গোপাল বলে রাজামশাই আপনি জানেন যে কি ব্যাপার হয়েছে? রাজামশাই বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যা কিছু বলার তুমি রাজসভায় এসেই বলো। গোপাল বলে রাজসভায় যদি গিয়ে বলি রাজামশাই তাহলে যারা এই সমস্ত কাজ করেছে ওরা সচেতন হয়ে যাবে রাজামশাই। অমনি রাজামশাই বলে তাহলে বেশ তুমি বলো। রাজামশাইকে গোপাল সবটাই খুলে বলে। রাজামশাই বলে এ কি গোপাল, দুধ কলা দিয়ে কি তাহলে সাপ পুষেছিলাম? অমনি গোপাল বলে হ্যাঁ, আর ওরই লেজের বাড়ি আপনি খাচ্ছেন রাজামশাই। অমনি রাজামশাই বলে সত্যি গোপাল তুমি ছিলে বলে আজকে জানতে পারলাম, নালে তো ধরতেই পারতাম না কে ছিল এর ভেতরে সর্ষের মধ্যে ভূত। গোপাল তখন বলে রাজামশাই আর আপনিই আমাকে অপয়া বলেছিলেন। রাজামশাই বলে গোপাল মাথা গরম হয়ে গেছিল তাই আমি তোমায় বলে ফেলেছি, আমি জানি আমি কিন্তু তোমায় প্রচুর ভালোবাসি গোপাল, আসলে আমি তো আপদে বিপদে তুমিই তো আমার সারা জীবন পাশেই থাকো। গোপাল বলে হ্যাঁ রাজামশাই, আপদ বিপদ পড়লে আমি কি আর আপনাকে ছেড়ে দিতে পারি? আপনার পাশে আমি এক ছুট্টে চলে আসি। তারপর গোপাল বলে রাজামশাই আপনাকে একটা কাজ করতে হবে, আপনি রাজ্যের সমস্ত স্বর্ণকারকদের ডেকে পাঠাবেন আর বলবেন আপনার যে মণিহারটা চুরি হয়ে গেছে ওর ছবি দেখিয়ে বলবেন ওরকম বানানোর জন্য। যে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আসবে তাকেই ধরতে হবে যে ওই নিশ্চিত ওই মণিহার ওর কাছেই আছে। অমনি রাজামশাই বলে বেশ তাই না হলে হবে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে পাঠান সব স্বর্ণকারকদের ডেকে পাঠান। সব স্বর্ণকারকরা উপস্থিত হয় রাজসভায়। অমনি স্বর্ণকারকদের বলে যে রাজামশাই বলতে থাকেন যে আমার যে মণিহারটা চুরি হয়ে গেছে ওই মণিহার যে আগে বানিয়ে দিতে পারবে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব। এই কথা শুনে যে স্বর্ণকারকের কাছে সত্যি সত্যি মণিহার আছে ও মনে মনে ভাবে আমাকে তো মন্ত্রীমশাই মাত্র 100 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, কিন্তু রাজামশাই তো 10,000 স্বর্ণ মুদ্রা দেবেন বলছেন, তাহলে বের করে দেব। তারপর বলতে না বলতেই এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে এই গেলুম রে, এবার তো মনে হয় ধরা পড়েই যাব। তারপর সকলে চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে ওই স্বর্ণকারক আবার ফিরে আসে, এসে বলে রাজামশাই আপনার মণিহার আমি বানিয়ে ফেলেছি রাজামশাই। অমনি রাজামশাই বলে দেখি আমার মণিহারটা কেমন হয়েছে, বিজ্ঞানী দেখে দেখো তো কেমন। বিজ্ঞানী বলে হ্যাঁ একদম আপনার মণিহারের মতো দেখতে তো এই মণিহারটা। রাজামশাই হাতে নিয়ে বলে হ্যাঁ তাই তো, তুমি তো পুরো বিশ্বকর্মা, একদম পুরোপুরি আমার মণিহারের মতো দেখতে বানিয়েছো। এই শুনে মন্ত্রীমশাই মনে মনে হবে মনে হয় বাঁচলাম, রাজামশাই মনে বুঝতেই পারেনি। তারপর রাজামশাই বলে সেনাপতি ওই স্বর্ণকারকের চেপে ধরো, আগে দিয়ে ওকে জিজ্ঞেস করো ও কোথা দিয়ে পেয়েছে এই মণিহার। অমনি স্বর্ণকারককে পেছন দিয়ে ঘুরিয়ে হাত ধরে চেপে বলে বল বেটা তুই এই মণিহার কোথা দিয়ে পেয়েছিস? স্বর্ণকারক বলে আমি নিজে বানিয়েছি, আমি কোথা দিয়ে পাবো? অমনি আবার বলে বলবি না তোকে মারতে মারতে আমি এখানটায় মেরেই ফেলবো। অমনি
স্বর্ণকারক বলতে থাকে, আমায় ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই, আমাকে এটা মন্ত্রীমশাই বলেছিলেন বলতে না, তাই আমি বলেছিলাম না, আমাকে এই মণিহার ওরাই দিয়ে গেছিলেন। বটা ঘটা ওরা গিয়ে মন্ত্রীমশাইয়ের কথায় আমাকে ওই মণিহার দিয়ে এসেছিলেন। অমনি রাজামশাই বলে, আগে বটা ঘটাকে বন্দি করে নিয়ে আসো, আর সঙ্গে মন্ত্রীকেও। গোপাল, তুমি একটা লাঠি নাও, নিয়ে মন্ত্রী যেন বটার কান ধরে আর ঘটা যেন স্বর্ণকারকের কান ধরে, দিয়ে বারবার যেন 1000 বার উঠবস করতে থাকে, আর না করলেই তুমি বেতের ঘা দেবে। অমনি গোপাল বেতের ঘা দিতেই থাকে মন্ত্রীমশাইয়ের পায়ে, স্বর্ণকারকের পায়ে, বটা ঘটাকেও মারতে থাকে। ওরা কান ধরে একে অপরে বারবার করে উঠবস করতেই থাকে। আর রাজামশাই এই দৃশ্য দেখে খিলখিল করে হাসতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।